আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে মুখের স্বাস্থ্য ভালো যদি আপনি না রাখেন তাহলে কোন কোন সমস্যায় আপনি পড়তে পারেন। তো অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু তো বললেন যে মুখের স্বাস্থ্য ভালো না রাখলে এই এই সমস্যাগুলো হতে পারে। তো ঘটনা হচ্ছে যে আমরা মুখের স্বাস্থ্য ভালো রাখবো কি করে, আর তার আগে আমরা যেটা জানতে চাইবো যে মুখ বা দাঁত আমাদের শরীরের যত অর্গান আছে, এই অর্গানগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অর্গান আমরা জানি, কিন্তু এটা কেন বলা হয় এটা আর কি। তুমি আমার কাছে যেটা জানতে চাইছো, হুম। প্রথমে একটা কথা বলি যে হুম। মুখের স্বাস্থ্য নিয়ে তুমি বলছো, তো আসলে আমরা আমাদের ভিজিবল যত অর্গান আছে, হুম। এই অর্গানগুলোর মধ্যে দিয়ে কিন্তু বডির মধ্যে ভিতরে বাইরের কিছু হুম। প্রেজেন্টেশন দিয়ে বডির মধ্যে হুম। ইন্টারনাল কানেকশন দিই। হুম। মুখকে বলা হয় গেটওয়ে অফ হিউম্যান হুম। হেলথ, হুম। কারণ এখান দিয়ে তো আমরা খাবার হুম। দাবার হুম। 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 নিই, হুম। হাওয়াটাও হুম। মুখে হুম। এখান হুম। থেকে হুম। ঢুকে। অতএব এই গেটওয়ে, তুমি ভাবো তোমার বাড়ির গেটটা যদি ঠিকঠাক না থাকে, হুম। তাহলে বাইরে থেকে ঝড় ঝঞ্ঝা হুম। বিভিন্ন রকম বিপত্তি হুম। ঢুকবে। হুম। অতএব গেটটাকে ঠিক রাখার হুম। একটা একটা কনসেপ্ট কিন্তু আমাদের বহুদিন ধরে হুম। আছে। এটা হুম। প্রাচীন কাল থেকে হুম। মুখ হুম। পরিষ্কার হুম। করা, হুম। মুখের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। মুখের স্বাস্থ্য সম্পর্কে এখন আমরা আস্তে আস্তে যেগুলো জানতে পারছি, হুম। আমরা আগে একটা এপিসোডে হুম। ডিসকাস করেছি যে হুম। মুখের স্বাস্থ্যের সঙ্গে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এবং অন্যান্য রোগের হুম। কিরকম সম্পর্ক সম্পর্ক আছে। আছে। তুমি যেটা জানতে চাইছো সেটা না, আমি একটা একটু হলিস্টিক কনসেপ্ট থেকে ভেবে দেখি যে বেশ। মুখের স্বাস্থ্য বলতে আমরা যদি শুধু এটাই ভাবি যে আহ, দাঁতটা পরিষ্কার করলাম, হুম। জিভটা পরিষ্কার করলাম, হুম। তাহলে মুখের স্বাস্থ্য হয়ে গেল, হুম। সেটা কিন্তু নয়। কারণ আচ্ছা। আহ, এটা না, একটা অনেক কিছু জিনিসের আমরা ইংরেজিতে এই শব্দটাকে বলি কনগ্লোমারেশন, হুম। মানে অনেকগুলো জিনিসের অ্যাসপেক্ট তার মধ্যে নিয়ে মুখের স্বাস্থ্যটা তৈরি হয়। তার মধ্যে অবশ্যই দাঁত মাজা, হুম। জিভ পরিষ্কার করা, মুখের যে ভেতরে যে মাড়ির যেগুলো হেলথ, এগুলো মেনটেন করা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এছাড়াও না আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে। এরকম সেটা যে সবসময় শুধু লোকাল বা হুম। স্থানীয় তাই না, মানে সারা শরীরের যদি অন্যান্য অংশে কোনো পরিবর্তন হয়, তার কিন্তু রিফ্লেকশন আমাদের মুখের মধ্যে দিয়ে হয়। মানে তোমাকে একটা গ্রস হুম। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমাদের যখন জ্বর হয়, হুম। যে যে কোনো কারণে জ্বর হয়, দেখবে মুখ শুকিয়ে থাকে, হুম। মুখে খারাপ হুম। স্মেল হুম। হয় হুম। মুখে, এবং দেখে থাকবে যে মুখে জিভের তলায় মুখের মধ্যে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার দেখা, হুম। তারপরে হুম। সারা বডির টেম্পারেচার কিন্তু মুখের হুম। রিপ্রেজেন্টেশন। হুম। অতএব আমাদের বডিতে যদি যে ধরনের চেঞ্জ হয়, তার রিফ্লেকশন কিন্তু ওরাল ক্যাভিটিতে পাওয়া যায়। হুম। এবং ভাইসি ভার্সা, ওরাল ক্যাভিটির হুম। যে সমস্ত মেনটেনেন্সের জন্য যা সমস্ত জিনিসপত্র লাগে, সেগুলোরও রিফ্লেকশন বডিতে পাওয়া যায়। অতএব আহ, আমাদের যদি এই এই জিনিসটাকে আমি এভাবে দেখি যে মুখের স্বাস্থ্য সংক্রান্ত, একটা তো আমরা হুম। রেগুলার বেসিসে হুম। দুবার করে দাঁত মাজবো, আমাদের টাং ক্লিনিং করতে হুম। হবে। যদি বছরে একবার বা কোনো কোনো ক্ষেত্রে দুবার যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের মাড়ির যে হুম। অসুখ থাকলে বা হুম। মাড়িটা হুম। তার হেলথের জন্য হুম। পরিষ্কার রাখার জন্য যা যা করতে হবে, ডাক্তারের কাছে দরকার হলে হুম। যেতে হবে। দাঁতে কোনো ক্যাভিটি হলে সেখান থেকে আহ, সেই ক্যাভিটিকে ফিল করাতে হবে, কারণ সেটা তো ব্যাকটেরিয়া দিয়েই হুম। হয়। হুম। এগুলো তো আমরা জানি, কিন্তু কতগুলো অ্যাসপেক্ট নিয়ে আমাদের একটু কথা বলার দরকার আছে, সেগুলো জেনারেলি আমাদের ডেন্টিস্টদের নেগলেক্টেডই হয়। যেমন তোমাকে একটা এক্সাম্পল প্রথমেই বলি যে অনেককেই তুমি শুনবে বা দেখবে যে আগেকার দিনে বলতো যে ঘুমের মধ্যে দাঁত কর্মর করে, হুম। দাঁতের মধ্যে দাঁতে দাঁতে হুম। ঘষে, বোঝা যায়, শব্দ হুম। পাওয়া যায়। অনেকেই বলতো পেটে কৃমি হলে কৃমি, এরকম ইয়েস হয়, ইয়েস। আসলে এটা কিন্তু নয়, হুম। এরকম কিন্তু না। পেটে কৃমির সঙ্গে দাঁত ঘষার কোনো সম্পর্ক নেই, কারণ আগেকার দিনে সায়েন্সটা অত আন্ডারস্ট্যান্ডিং ছিল না, সেজন্য হুম। এরকম বলা হতো। জিনিসটা কিন্তু সাধারণত এরকম নয়। এই যে ডিসঅর্ডারটা, হুম। এই ডিসঅর্ডারটার বিভিন্ন রকম নাম আছে। এরকমও আছে যে অনেকে দাঁতে দাঁতে সারাদিন ধরেই ঘষে, হুম। সেটা হয়তো সে টের পায় না। হুম। আমাদের কাছে যখন আসে দেখি দাঁতগুলো সব ছোট ছোট হয়ে গেছে এই ঘষে, এগুলো কিন্তু একটা নিউরোমাস্কুলার ডিসঅর্ডার। আচ্ছা। আচ্ছা, যখন আমি বলছি নিউরোমাস্কুলার ডিসঅর্ডার, হুম। তার মানে আমাদের বুঝতে হবে নিউরো কথাটার মানে সামথিং রিলেটেড টু নার্ভ নার্ভ। অ্যান্ড ব্রেন হুম। অফকোর্স, অ্যান্ড মাস্কুলার মানে তো হুম। মাসল। হুম। তার মানে এই অসুখটা সাধারণত, যে অসুখটার কথা হুম। বলছি, হুম। এই অসুখটাকে আমাদের ভাষায়
এই ধরনের স্পেকট্রামকে বলা হয় যে স্পেকট্রামের নিয়ে কথা বলছি, দাঁতে ঘষে, ব্রাক্সিজম। অনেকের আছে ব্রাক্সোম্যানিয়া, মানে তারা ঘষে। এইটা কিন্তু শুধু দাঁতের অসুখ নয়, দাঁতে রিফ্লেক্টেড হয়। মানে যেরকম ম্যালেরিয়া অসুখটা তো জ্বর নয়, জ্বর হিসাবে রিফ্লেক্টেড হয়, প্রেজেন্টেড হয় সিমটমটা যে দাঁতে দাঁতে ঘষে ছোট হয়ে যাও, কিন্তু আসল অসুখটা ব্রেন থেকে। অতএব আমাদের মনে রাখতে হবে ব্রাক্সিজম কিন্তু শুধু দাঁতের ট্রিটমেন্ট করে ঠিক করা যাবে না। তার মানে এর একটা নিউরোভাস্কুলার কম্পোনেন্ট আছে, সঙ্গে একটা স্ট্রেসের কম্পোনেন্ট আছে। ঠিক আছে, কারণ এইটা সবচেয়ে বেশি হয় ঘুমের মধ্যে। এবার এই এই জিনিসটা, তার মানে যদি কারো ঘুম ডিস্টার্ব থাকে, কারো যদি ব্রেন থেকে ঘুমের সময় এরকম কিছু ওয়েভ ফায়ারিং হয়, যাতে এই রিজিয়নের মাস্কুলেচার প্রচন্ড স্ট্রং অবস্থায় অ্যাক্ট করতে থাকে, যেটা আমাদের ঘুমের মধ্যে রিল্যাক্সড অবস্থায় যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তারা দাঁতে দাঁতে ঘষবে। অতএব আমাদের বুঝতে হবে মুখের স্বাস্থ্য যখন মেনটেন করবো, তার মানে এই 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 ধরনের অসুখ ব্রাক্সিজম থাকলে সেটা কিন্তু আমাকে ট্রিট করতে হবে। সেটা অবশ্যই একজন দাঁতের ডাক্তার যেরকম ট্রিট করবে, তার সঙ্গে সঙ্গে একজন নিউরোলজিস্টের হেল্পও দরকার আছে। অতএব শুধু দাঁতের ডাক্তার দাঁত ঠিক করে দিলে যে ব্রাক্সিজম ঠিক হয়ে যাবে সেরকম নয়। মানে দাঁতের রোগের যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই সবসময় সেটা দাঁতের জন্যই হবে না, এরকম একদমই কোনো নয়। মানে সেটাই তো নেই। বলতে যাচ্ছি যে অনেক সময় এর ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু আলটিমেটলি এর রেজাল্টটা এসে দাঁতে পড়ে। দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেক সময়ই দেখি একটা অসুখ আমাদের দেশে একটু কম্পারেটিভলি কম, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব বেশি আছে। তাদের সেই অসুখটার নাম হচ্ছে বুলিমিয়া। আচ্ছা। যেখানে স্পেশালি স্কুল গোয়িং বাচ্চাদের হয়। আমাদের দেশে কম্পারেটিভলি কম হয়, তারা অনেকক্ষণ খায় না, তারপরে বমি করে ফেলে এরকম কিছু, বা একসময় অনেকটা খেয়ে বমি করে। আমাদের দেশে একটা অসুখ, যে অসুখটা আমাদের আমবাঙালির তো অনেকেরই আছে, অসুখটার একটা গ্রেড, এই অসুখটার নাম হচ্ছে GERD বা জার্ড বলে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। মানে আমাদের যে কোনো কারণেই হোক স্টমাকের অ্যাসিড কন্টেন্ট কিছুটা মুখে উঠে আসছে ঘুমের মধ্যে বা অন্য কোনো সময়, সেক্ষেত্রে কিন্তু দাঁতে ন্যাচারালি অ্যাসিড যদি লাগে, সেক্ষেত্রে দাঁতে কিন্তু বায়োপরেশন হবে। এটাও তার মানে আমরা বুঝতে পারছি বডির অন্য পার্টের অসংখ্যভাবে মুখের মধ্যে কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে দাঁতে। এক্স্যাক্টলি। এবার আমি যদি ভাবি যে আমি শুধুমাত্র দাঁতটুকু ট্রিট করলে দাঁতের অসুখ ঠিক হবে, তা তো নয়। আমাকে জার্ড ট্রিট করতে গেলে, এবং জার্ডের যে বড় একটা ফ্যাক্টর আছে, সেটা শুধু স্টমাক নয়, সাইকোলজিক্যাল স্ট্রেস থেকেও রিফ্লেক্স হয়। অতএব সেই কম্পোনেন্ট গুলো ঠিক করতে হবে। অতএব এই কম্পোনেন্ট গুলো কিন্তু ওরাল হাইজিনের সঙ্গে, ওরাল ক্যাভিটির হেলথের সঙ্গে একটা অঙ্গ প্রত্যঙ্গ জড়িয়ে আছে, একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। এবার আমরা অনেক সময় যেটা হয় যে এখন খুব বলা হচ্ছে যে আমাদের ফুড ডায়েটস, টাইপ অফ ডায়েটস, আমরা কি ধরনের ডায়েট খেলে ওভারঅল হেলথের সঙ্গে ওরাল হেলথ ভালো থাকবে, এই বিষয়ে আমাদের খুব বেশি ডিসকাশন হয় না। কিন্তু আমরা এটা জানি যে আমাদের ডায়েট ব্যালেন্সড হওয়া দরকার ওভারঅল হেলথের জন্য, একদমই। কিন্তু কি ধরনের খাবার আমার অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের জন্য ক্ষতিকর, দাঁতের জন্য ক্ষতিকর, যেরকম রিফাইন্ড সুগার। আচ্ছা। রিফাইন্ড সুগার কিন্তু আমার দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর, মানে দাঁতে কেভিজ ইন্ডাকশন করে। এগুলোর পিএইচ কম থাকলে, যেমন কোলা ড্রিঙ্কস বা কোনো ফিজি ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলোকে বলি, এগুলো দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর, দাঁতে ক্ষয়েও যায়। বা ফ্রুট জুস, রিফাইন্ড সুগার যেগুলো ফ্রাক্টোজ, রিফাইন্ড ফ্রাক্টোজ, যেগুলো ফাইবার কম, এইগুলো দাঁতের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, ডায়াবেটিসের জন্য খুব খারাপ। সেরকমই দাঁতের জন্য ইকুয়ালি খারাপ। রিফাইন্ড সুগার তো এমনিতেও খারাপ। এক্স্যাক্টলি, দাঁতের জন্য ইকুয়ালি খারাপ। তার মানে ব্যাপারটা এরকম নয় দাঁতটা বা ওরাল ক্যাভিটিটা মুখে শরীরের বাইরে, শরীরের জন্য যেটা খারাপ ইকুয়ালি এটা খারাপ। আবার যেরকম প্রোবায়োটিক, আমরা জানি এখন প্রোবায়োটিক নিয়ে অনেক কথা হয়। প্রোবায়োটিক, আমরা সবচেয়ে কমন প্রোবায়োটিক যেটা ইউজ করি সেটা হচ্ছে টক দই। প্রোবায়োটিক খেলে আমাদের গাটের ব্যাকটেরিয়া যেরকম ভালো হয়। বাজার চলতে কিছু ওষুধও আছে যেগুলো কোনো পার্টিকুলার ব্যাকটেরিয়াল স্পোরকে সাপ্লাই করে মুখের মধ্যে। আমি বলছি না সেই ওষুধ নিতে হবে, আমরা কিন্তু প্রোবায়োটিক নিতে পারি। এবার আমরা প্রোবায়োটিক মুখে, এবার অনেক সময় হয় কি, যেটা আমরা তো মুখের মধ্যে দই রাখা বলতে পারি না, কিন্তু এই একটা প্রোবায়োটিক নিয়ে আমি এই কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছি, কাঞ্জি বলে একটা প্রোবায়োটিক আছে। এই প্রোবায়োটিকটা খুব সোজা বানানো, আমি বলছি না নর্থ ইন্ডিয়াতে শীতের সময় খুব খায়, কিছু নেই, কালো সর্ষে এবং সাদা সর্ষে 2:1, সাদা সর্ষে 2 পার্ট আর কালো সর্ষে নিয়ে, তার সঙ্গে কিছুটা গোলমরিচ আর হিং, 2 ফোঁটা হিং, মানে
2 পিঞ্চ হিং, তার সঙ্গে একটু সল্ট নিয়ে এটাকে সমস্ত কিছু ডাস্ট করে একটা বড় জারে হুম। জল নিতে হবে, নর্মাল জল। সেটা কতটা? সেটা অ্যারাউন্ড 1 লিটার or 1.5 লিটার। ঠিক আছে। তাতে আমি বিট, হুম। গাজর, হুম। আমলকি, আচ্ছা এই 3টে কন্টেন্ট থাকতেই হবে। আচ্ছা। এই আর তার সঙ্গে ওই যে হুম। কন্টেন্টটা বললাম, এই সর্ষে, সমস্তগুলোকে দিয়ে দিই। সর্ষে, গোলমরিচ, গোলমরিচ, গোটা গোলমরিচ হিং। গোটাও থাকতে পারে, হুম। হিং আর একটু সল্ট, আচ্ছা। এই জিনিসটা আমি দিয়ে একটা মিক্স করে নিতে পারি। হুম। মিক্স করে ট্রিক্সটা হচ্ছে এই সমস্ত জিনিসকে আমি ফার্মেন্ট করবো। ফার্মেন্ট করবো কি করে? খুব সিম্পল, 3 দিন সূর্যের আলো রেখে দেবো। আচ্ছা। আফটার 3 days ইট ইজ রেডি টু বি কনজিউম। নিশ্চয়ই মানে ঢাকনা দিয়েই রাখতে হ্যাঁ, হবে অফকোর্স না? ঢাকনা দিয়ে আমি একটা হুম। সূর্যের আলো রাখতে হুম। হবে। হুম। হুম। 3 days রেখে দেবো। হুম। 3 days পরে ইট ক্যান বি কনজিউমড ইভেন ফর আ মান্থ, 1 মাস। আচ্ছা। ওই যে জলটা, হুম। আচ্ছা, এবার এই যে ভিতরে যে বিট, গাজর এবং আমলকি আছে, এটা আমি ইন্ডিভিজুয়ালি চিবিয়ে খেতে পারি, ভেরি গুড ফর হেলথ, আচ্ছা। ফাইবার। হুম। হুম। এবং তার সঙ্গে এই জলটা, হুম। ওই যে এই জলটাকেই কাঞ্জি বলে, হুম। এই জলটা একটু টক টক খেতে। আর এই জিনিসটা কিন্তু অ্যামেজিং অ্যাজ এ প্রোবায়োটিক। এবার আমি যেটা করতে পারি, হুম। মুখে এই প্রোবায়োটিকটাকে রাখতে পারি, গিলে নেওয়ার আগে 30 থেকে 40 সেকেন্ড মুখে রাখতে পারি। আচ্ছা। ইট উইল সাপ্লাই গুড অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া হুইচ আর ভেরি Good বেনিফিশিয়াল bacteria. ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া। তারপরে খেতে পারি। এটা আমার গাট হেলথের জন্য ভালো, ওরাল হেলথের জন্য ভালো। এটা আমরা ঘরেই সাধারণভাবে বানাতে পারি, এর জন্য আলাদা কোনো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট খুব একটা বিশাল কিছু দরকার নেই। সেরকমই, অতএব তার মানে বোঝা যাচ্ছে আমার ওরাল হাইজিনে আমরা প্রোবায়োটিক যদি সাপ্লাই করি, তাহলে আমরা অত্যন্ত ভালো একটা এফেক্ট পাবো। কারণ এই প্রোবায়োটিক এর মধ্যে যে গুড ব্যাকটেরিয়াগুলো আছে, এগুলো আমাদের মুখে যে ব্যাকটেরিয়াগুলো আমাদের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, সেগুলোর সঙ্গে কম্পিট করে সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে তাদের কাউন্ট কমাবে। অতএব আমাদের মুখের রোগ হওয়ার থেকে বাঁচাতে হবে। এগুলো দিস ইজ গুড ফর ওরাল হাইজিন, মুখের স্বাস্থ্যের জন্য ভালো, শরীরের জন্য তো অফকোর্স টক দই এবং কাঞ্চি। কাঞ্চি। হ্যাঁ। প্লাস এখন আমি অনেককেই দেখছি, এটা খুব আনফর্চুনেট, কিন্তু আমাদের মতন দেশে ট্রপিক্যাল কান্ট্রি যেখানে এত রোদ, আমরা তো এখন ঘর থেকেই বেরোই না, এসিতে থাকি, ভিটামিন ডি লেভেল সবার কমে আছে। একদমই। এবার আমার যত পেশেন্টের আমি ভিটামিন ডি টেস্ট করাই, 10 জনের মধ্যে 7 জনেরই কম আসে। সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি সম্পর্কে আমাদের জানতে হবে যে ভিটামিন ডিটা কিন্তু শরীরে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকতে হবে, ইভেন ফর ওরাল হাইজিন। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের ভারতীয়দের মধ্যে তো প্রত্যেকেরই ডেফিসিয়েন্সি আছে। হ্যাঁ, মানে আমি দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে ভিটামিন ডি তো রোদে গেলেই পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষে প্রবলেমটা হচ্ছে যে আমরা হয়তো অ্যাডিকুয়েট রোদে যাই না। যদি আমরা অ্যাডিকুয়েটলি রোদে যাই, সেক্ষেত্রে ভিটামিন ডি পেলে তো খুব ভালোই হয়। কিন্তু যদি লেস ভ্যালু থাকে, সেক্ষেত্রে আমাকে কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিয়েও করতে হবে। তার ডোসেজের জন্য ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু ভিটামিন ডি থাকাটা খুব ইম্পর্টেন্ট, শুধু ওরাল হেলথের জন্য নয়, ওভারঅল বোন হেলথের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ভিটামিন ডি, প্যারাথরমোন এবং ক্যালসিয়াম আয়নের এদের একটা ট্রায়াড আছে। এইটা মেনটেন না হলে কিন্তু বোনের ক্ষেত্রে গাটে গাটে ব্যথা হবে, লেথার্জিক ফিলিং হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অতএব ভিটামিন ডিটা যেটা আমরা নর্মালি ন্যাচারালি সূর্যের আলো থেকে পাই, যদিও না পাই, সেটাকে আমরা সাপ্লিমেন্ট দিয়ে বাড়ালে ওরাল হাইজিনের জন্য ভালোই হবে, ওরাল হেলথের জন্য ভালো হবে। কারণ ভিটামিন ডি আমাদের ওরাল হাইজিনের, পেরিওডন্টাল ডিজিজের সঙ্গে তার একটা ডিরেক্ট লিঙ্ক অলরেডি প্রুভেন। ইভেন ক্যালসিয়াম শোষণেও বোধহয় হেল্প করে। এক্স্যাক্টলি, সেটাই বলছি যে ভিটামিন ডির অ্যাডিকুয়েট বা অপটিমাম ভ্যালুটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় যে আমরা ওরাল ক্যাভিটি সম্পর্কে যতটা, দাঁত সম্পর্কে যতটা ভাবি, আমরা টাং নিয়ে অতটা ভাবি না, জিভ নিয়ে অতটা ভাবি না। মানে আগে আমরা সবাই জিভ ছোলা করতে দেখেছি। এবার জিভ ছোলা তো এখন অনেকে ইউজ করে না, ভাবে এটা কিরকম ধরনের প্র্যাকটিস, কিন্তু সত্যি কথা, জিভে কিন্তু ব্যাকটেরিয়াটা বড় কাউন্ট মুখে আমাদের জিভে থাকে। অতএব আমরা ডেন্টাল হেলথ বলতে টাং হেলথ নিয়ে খুব একটা ভাবি না, কেউ বদার্ড নই, কিন্তু টাং হেলথটা কিন্তু ইম্পর্টেন্ট। সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন আমাদের এই টাং ক্লিনিংটা করার দরকার। আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে ইদানিং আমরা দেখছি যে অ্যালকোহল খাওয়ার টেন্ডেন্সি মানুষের মধ্যে খুব বাড়ছে। এবার অ্যালকোহলের সঙ্গে ওরাল হাইজিনের না খুব ডিরেক্ট রিলেশনশিপ আগে খুব একটা প্রুভেন ছিল না। আচ্ছা। কিন্তু এটা দেখা গেছিল যে যারা অ্যালকোহল খান, তাদের অধিকাংশ অ্যালকোহলের সঙ্গে স্মোকিংও করেন। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেহেতু স্মোকিং এর সময় ওরাল টেম্পারেচারটা বেড়ে যায় বিকজ অফ দ্য স্মোক,
অ্যালকোহল থাকলে কিন্তু টেম্পারেচারটা আরো বাড়ে এবং আমাদের মিউকোসার কিন্তু ক্ষতি হয়। অতএব এই বিষয়টা আমাদের একটা জাস্ট লাইক রিফাইন্ড সুগার, আপনার সমস্ত শরীরের জন্য যেমন ক্ষতি, দাঁতের জন্য ক্ষতি, অ্যাবসলিউটলি অ্যালকোহলও তাই। অ্যালকোহল সেম। আসলে সেটাই তো বলছি, মানে যেহেতু ওরাল ক্যাভিটি বা মুখটা আমাদের গেটওয়ে, সারা শরীরের যা এফেক্ট খারাপ হবে তার এফেক্ট কিন্তু মুখেও এসে পড়বে। অর্থাৎ আমাদের মুখের হাইজিন সম্পর্কে আমরা এতদিন পর্যন্ত ওরাল হাইজিন বলতে শুধু পেয়েছি দাঁত মাজা এবং কিছুটা আশেপাশে পরিষ্কার করা, কুলকুচি করা, কিন্তু এটা শুধু ওরাল হাইজিন নয়, সমস্ত শরীরের পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে যদি আমি ভাবি যে ওরাল ক্যাভিটিটাকে আমি কিভাবে ঠিক রাখবো, তাহলে সমস্ত জিনিসের অ্যাসপেক্টই এর মধ্যে থাকবে। তুমি জানলে আশ্চর্য হবে, রিসেন্টলি কেন বলি, বছর 4-5 হলো আমাদের দেখা গেছে যারা ওবিস, যাদের বিএমআই 30 এর ওপরে, এদের কিন্তু পেরিওডাল অসুখ হওয়ার চান্সেস অনেক বেশি। অতএব বুঝতে পারছো যে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকার, মেটাবলিক্যালি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে বিএমআই কে কমানো। সেই বিএমআই কমাতে পারলে যেটা সুবিধা সেটা হচ্ছে আমাদের ওরাল হাইজিনও ভালো থাকবে সাইমালটেনিয়াসলি। অতএব এগুলো ফ্রি, এর জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। এবার আমরা এটাও জানি যে ওবেসিটি সারা শরীরের জন্যই ভালো নয়, না, সেটা করলে অটোমেটিক্যালি ওরাল হাইজিন ভালো থাকে। আমি যেটা বলতে চাইছি যে ওরাল হাইজিনটাকে আমরা আলাদা করে বা মুখের স্বাস্থ্যকে আলাদা করে না ভাবে এটা সারা শরীরের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে যদি ভাবতে পারি, মানে এর খাওয়া দাওয়া থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশগুলো যদি ঠিক থাকে, তাহলেও ওরাল ক্যাভিটিও কিন্তু ঠিক থাকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অতএব আমাদের এই কথাগুলো মনে রাখা দরকার যে ওরাল হাইজিনের জন্য আমরা লোকাল ওয়েতে যা করার তো করবোই, কিন্তু আমরা যদি ভাবি যে সিস্টেমিক্যালি আমি ওরাল হাইজিন ঠিক রাখতে চাইবো, কারণ আমি আগেও বলেছি বেশ কিছু বা এখনো বলি যে মুখে যখন স্মেল হয়, আমাদের মুখে যখন জেরোস্টোমিয়া হয় তখন কিন্তু মুখে স্মেল হয়। জেরোস্টোমিয়াটা কি? ড্রাইনেস। আমাদের স্যালাইভেশন কম হচ্ছে, এবং স্যালাইভেশন কম দুটো কারণে হতে পারে। একটা হলো যে আমি মুখটা ড্রাই এই কারণে আমি জলই খাচ্ছি না, বা জল খেলে তার ফ্রিকোয়েন্সিটা এত এতটাই কম, কম, হয়তো একবারে আমি 500 ml জল খাচ্ছি কিন্তু 3 ঘন্টা বাদে বাদে জল খাচ্ছি। দিনে হয়তো অ্যাডিকুয়েট অ্যামাউন্টটা খাচ্ছি কিন্তু ফ্রিকোয়েন্সি রাখছি না, সেক্ষেত্রে মুখের কিংবা আপনি এমন একটা এনভায়রনমেন্টে কাজ করছেন, মানে ড্রাই এনভায়রনমেন্টে, অনেকে এসিতে দীর্ঘক্ষণ কাজ করেন, সেক্ষেত্রেও কিন্তু ড্রাইনেসটা এক্স্যাক্টলি। তাছাড়া আমি কথা বলছি না বা কিছু করছি না, মুখে স্যালাইভেশন হচ্ছে না, মুখটা স্ট্যাগনেন্ট হয়েছে, এরকম সিচুয়েশনে কিন্তু আমাকে 15-20 মিনিট বা 1 ঘন্টা বাদে বাদে অল্প অল্প জল সিপস করতে হবে, যেন এইটার সঙ্গে আমার মুখটা একটু হাইড্রেটেড থাকে। তার সঙ্গে এটাও মনে রাখতে হবে কিছু কিছু অসুখ আছে, যেরকম জ্বরের কথা বলছি, জ্বরে কেন মুখে খারাপ বলতে হয়, ব্যাকটেরিয়া বেরিয়ে যায় তা নয়, শুধু তাই নয়, আমাদের জ্বরে টেম্পারেচার বাড়ার জন্য ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হলে there is something called xerostomia, মানে আমাদের স্যালাইভেশন কমে যায়। যদি এরকম কোনো অসুখ হয় যেখানে আমাদের জেরোস্টোমিয়া হচ্ছে বা স্যালাইভেশন কমে যায়, যেরকম আমরা অনেক সময় দেখি যে পোস্ট রেডিয়েশন পেশেন্ট, এদের মুখ শুকিয়ে যায়, এদের কিন্তু কেরিজ ইন্ডেক্স অত্যন্ত বেড়ে যায়, মাড়ির রোগ হয়, প্রচন্ড প্রবলেম। অতএব জল খাওয়া, মানে তুমি বুঝতে পারছো তো ওরাল হাইজিনের কথা যখন বলছি, সাধারণ জল খেয়ে আমরা ওরাল হাইজিন মেনটেন করতে পারি।